This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব রাজনৈতিক দলের টার্গেট এখন ২৬। একদিকে অমিত শাহ তার ঘরের খোঁজ খবর ঘর গোছাতে ব্যস্ত, অপরদিকে তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বাঁকুড়ায় প্রচারে। আজ দুপুরে বড়জোড়ার বীরসিংহ ময়দানে সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ২৬-এর ভোট যুদ্ধে কি সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকছে। জেলায় তৃণমূলের সংগঠন শক্ত হলেও লোকসভা ভোট থেকে বিজেপির প্রভাব যে বেড়েছে সেটা অস্বীকার করছেন না তৃণমূলের নেতারা, এবং কয়েকটা জায়গায় দলের কাঁটা হিসেবে উঠে এসেছে বারবার, সেটা হচ্ছে গোষ্ঠী কোন্দল। ভোটের আগে সেই ফাঁক পূরণ করতে কি বার্তা দেবেন দলনেত্রী? এসআইআর শুনানিতে হয়রানি এবং শুনানিতে বিএলএদের রাখার যে দাবি, সেই দাবিতে তৃণমূল সরব হলেও নির্বাচন কমিশন সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। আর এই নিয়ে দলনেত্রী কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। আজকে বাঁকুড়া গুরুত্বপূর্ণ জেলা, সংগঠন যদিও বা শক্ত তৃণমূল কংগ্রেসের, কিন্তু ভোটের রেজাল্টে তৃণমূলের থেকে এগিয়ে আছে বিজেপি। আর বিজেপির এখানে যে পরিমাণে ভোট রয়েছে সেটার উপরে খুব স্বাভাবিকভাবেই শাসক দল সেই ভোট টানার চেষ্টা করবে, নিজেদের জয়কে এগিয়ে রাখার চেষ্টা করবে, নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করবে। দলনেত্রী কি বলেন আজকে বাঁকুড়ায় বীরসিংহ ময়দানের জনসভা থেকে, সেদিকে নজর থাকছে। এবার এই রাজ্যের হটস্পট নন্দীগ্রামে নজর রাখবো, কারণ নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল ক্যাম্প 15ই জানুয়ারি তার উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ, এবং তারই মডেল বলা হয় এই সেবাশ্রয়কে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উদ্বোধন করবেন। সেই ক্যাম্পে যেতে এবার নিষেধ করছেন নন্দীগ্রামের বিধায়ক, মানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে বাকযুদ্ধ বেঁধেছে দুই দলের মধ্যে, তৃণমূল আর বিজেপির মধ্যে। সামনে আসছে নানা রাজনৈতিক সম্ভাবনা আর সমীকরণ। দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। 15 তারিখ আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা নিজের নির্বাচনী কেন্দ্রের ভোটারদের সেবাশ্রয় ক্যাম্পে না যাওয়ার বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা। তাঁর মুখে চক্রান্তের তত্ত্ব। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। এদের কাছে ব্লাড দিবেন না, কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। পরিসংখ্যান বলছে নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লক মিলিয়ে হিন্দু ভোটার সংখ্যা 65%। সেখানে সেবাশ্রয় নিয়ে বিরোধী দলনেতার কথায় রাজনৈতিক বিতর্ক আরো জোরদার হয়েছে। প্যানিক রিয়াকশনে এই ধরনের কিছু ভারসাম্যহীন কথাবার্তা বেরিয়ে যায়। চলতি বছরের গোড়ায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প চালু করেন। উদ্দেশ্য দুস্থদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া। সোমবার দক্ষিণ 24 পরগনার আমতলায় সেবাশ্রয় ক্যাম্পে যান অভিষেক, রোগী ও পরিজনদের সঙ্গে কথা বলেন। এরপর 15ই জানুয়ারি নন্দীগ্রামের 2টি ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক। বিভিন্ন গাত্র যারা তৈরি হয়েছে, এখানে যদি ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জি তৈরি করে, তাহলে তার আগামী দিনে ভোটে তার জামানত বয়স্ক হয়ে যাবে। ওনাদের যে সরকারি হসপিটালগুলো আছে প্রত্যেকটাতেই পরিষেবা বিঘ্নিত। উনি তো ভোটের জন্য এটা করছেন। বছরের শুরুতে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প যখন শুরু হয় তখন রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। অভিষেক নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প ঘোষণার পরে ফের সেই একই প্রশ্ন তুলছে বিজেপি। তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব। চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব, কারণ এটা নন্দীগ্রাম। নন্দীগ্রামের বুক থেকে কোনো মানুষ অসুস্থ হলে আপনার সহযোগিতা পায় না, সেই মানুষ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেছিল, তাতেই গাত্রদাহ। রাজনৈতিক মহলে প্রশ্ন, 2026-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্পের ঘোষণার পিছনে কি লক্ষ্য রয়েছে? আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও,
আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। নির্বাচনী পরিসংখ্যান বলছে 2021-এর নন্দীগ্রামের কুরুক্ষেত্রে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টি যায় বিজেপির দখলে। পঞ্চায়েত সমিতিতেও তাদেরই দাপট। লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম বিধানসভায় 8000-এর বেশি ভোটে এগিয়েছিল শুভেন্দু অধিকারীর দল। ফলে নন্দীগ্রামে আগামীর লড়াই তৃণমূলের জন্য যে মোটেও কেকওয়াক হবে না এটা বলাই বাহুল্য। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ধৈর্য ধরেছি, সহ্যেরও একটা সীমা থাকে, হোঁশ কিন্তু থাকবে। নাম না করে কমিশনকেই হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে, চলবে বলে বার্তা দেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে পেরে উঠছিল না। এ মাটি খুব সহজ, কিন্তু এ মাটি অনেক শক্তিশালী। আমরা হয়তো একদিন হারিয়ে যাব, নতুন জেনারেশন আসবে, কিন্তু দেখবে বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ওয়ার্ল্ড উইল থিংস টুমরো। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। ফোর্স কিন্তু থাকবে, জেনে রেখে দিন। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। আজকে মা দুর্গা অঙ্গনের শপথ নিয়ে বলে যাই, আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, মানুষের অধিকার থাকবেই। আর এই নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়াও আছে, কি বলেছেন শুনুন। কিন্তু মমতা ব্যানার্জি এটা কি জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক দিন ধরে ওনাকে সহ্য করেছে, ওরাও দেখছিল কি করা যায়, তারাও ইলেকশনের জন্য অপেক্ষা করছে। যেন কাউকে চমকে ধমকে বেশি দিন চলবে না, বা কাউকে লোভ দেখিয়ে বেশি দিন চলবে না। উনি ভাবছেন যে বাংলার মালিক হয়ে গেছেন, এটা ঠিক নয়। পশ্চিমবঙ্গের মানুষই ঠিক করবে পশ্চিমবঙ্গে কে থাকবে, কি হবে। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তোষণ নয়, সর্বধর্মে সমন্বয়ের কথা বলে নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করে এই বার্তা। আর সব ধর্মের অনুষ্ঠানেই তিনি যান, এ কথার উল্লেখ করেন। তার সঙ্গে প্রশ্নও করেছেন, রমজানে গেলে অনেকে আপত্তি কেন করে। নাম না করে বিজেপির কটাক্ষের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক অর্থে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা। এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই, আমায় মাথা ঢেকে যেতে হয়। কই, তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসছি, কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা, যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। আর সব ধর্মে কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? আর এখানে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। সর্বধর্ম সমন্বয়ের কথা ওনার মাথায় তবে থেকে এসছে যবে দেখেছেন উনি 21-এর ভোটে হিন্দুদের ভোট উনি পাননি। এখন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মতো ঘটনা, বিশেষ করে শামশেরগঞ্জে যে ঘটনা আমরা দেখেছি, ঘটার পর পশ্চিমবঙ্গের হিন্দুদের মনে হয়েছে যে মোহাম্মদ ইউনূসের মতোই যদি একজন শাসনকর্তা পশ্চিমবঙ্গে থাকেন, তাহলে পরে আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দুদের শুধু শামশেরগঞ্জ বা মুর্শিদাবাদে নয়, অন্যান্য জেলাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং একইভাবে নিজের বাড়ির সামনে পড়ে থাকতে হবে লাশ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে। তো স্বাভাবিকভাবে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ধরনের নানা ধরনের রূপ নিচ্ছেন, নেবেনও আমরা জানি। এবার সরকারি
টাকায় মসজিদ বানানোর দাবি উঠছে। হিটকোর এলাকায় মসজিদের দাবি করছেন তোহা সিদ্দিকী। ওয়াকফ সম্পত্তি দিয়েই মসজিদ করা হোক, মন্দির হলে মসজিদ কেন হবে না? এই প্রশ্ন ফুরফুরা শরীফের পীরজাদার। বারে বার দাবি যে আমাদের জন্য একটা মসজিদ করা হোক ওয়াকফ সম্পত্তি দিয়ে। তো সব শতবার বলেছি আমাদের জন্য হিটকোতে একটা মসজিদ করা হোক, কারণ হিটকোতে হাজার হাজার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা বসবাস করে, তাদের নামাজ পড়ার জায়গা নাই। মন্দির হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক হোক, কিন্তু মসজিদও হবে। মসজিদ কেন হবে না? এটা সারা বাংলার মানুষের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। আপনারা শুনছিলেন তোহা সিদ্দিকীর বক্তব্য, আর এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য আমাদের কাছে এসেছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের যে প্রতিক্রিয়া শুনুন। না, প্রথম কথা, পশ্চিমবাংলায় মন্দির বা মসজিদের কোনো অভাব নেই, আছেই। কিন্তু সরকার যদি কোনো প্রয়াস করে তো সরকারের কাছে সবার দাবি সমান হওয়া উচিত। কেন আমরা যেটা বারবার বলেছি, মন্দির তৈরি করাটা সরকারের কাজ নয়, ছেড়ে দিন জনতার উপরে, তার প্রয়োজন হলে করবে। আজকে মুসলিম সমাজ বা হুমায়ুন কবিরের মনে হয়েছে মসজিদ তৈরি করা, তারা চেষ্টা করছে সেখানে, তো জনতা ঠিক করবে, নিজের জায়গায় করতেই পারে। কিন্তু মমতা ব্যানার্জি সরকারি জায়গায় এক জায়গায় করতে এসেছিলেন, এখানে কেস হলো, আটকে গেল, তড়িঘড়ি করে অন্য জায়গায় শিলান্যাস করছেন, সবই ইলেকশন স্টান্ট। আমার মনে হয় না ওখানে ইলেকশনের পরে মন্দির হবে। এবার চলে যাব জম্মু কাশ্মীরে, সেখানে কিস্তওয়ারে বড়সড় সেনা অভিযান চলছে, আর তার মধ্যে যে খবর, জঙ্গি বিরোধী অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস আর অসম রাইফেলস জৈশের দুটো গ্রুপ সেখানে সক্রিয় আছে বলে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। জৈশের নেটওয়ার্ক উপরে ফেলতেই বড়সড় অভিযানে নেমেছে সেনা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একেবারে তুষারাবৃত এই অঞ্চলগুলো, আর তার মধ্যে সেনা অভিযান চালাচ্ছে। এবার একদম স্পেসিফিক নির্দিষ্ট খবর পেয়ে এই অভিযান করা হয়, কি তথ্য উঠে আসছে? দেখো, জম্মুর এই কিস্তওয়ার এলাকাটা কিন্তু অত্যন্ত প্রত্যন্ত এবং পুরো ঘন জঙ্গলে ভরা। স্বাভাবিকভাবেই গত কয়েকদিন আগেও দেখেছি কিস্তওয়ারকে মূলত টার্গেট করছে জঙ্গিরা, এবং সেই জঙ্গিরা কিন্তু সেখানে লুকিয়ে থেকে নিজেদের বেস তৈরি করার চেষ্টা চলছে। আর এই বেস অথবা এই জায়গাটাকে পুরো শিকড় থেকে উপরে ফেলার জন্য কিন্তু রাষ্ট্রীয় রাইফেলস এবং ভারতীয় সেনা রীতিমতো অভিযান চালিয়েছে। একের পর এক জায়গায় কিন্তু রীতিমতো তারা জানাতে সেনা সূত্রে যে জঙ্গিদের তরফে কিন্তু গুলি সেনাদের দিকে উড়ে আসলে সেনা কিন্তু পাল্টা গুলিতে প্রত্যুত্তর দিয়েছে, অর্থাৎ এনকাউন্টারও চলেছে। চারপাশে সার্চিং অপারেশন চলছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। জঙ্গিরা যদি কোথাও লুকিয়ে থাকে তাদেরকে বের করে আনার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা এবং অত্যন্ত এলাকা, তাই সেক্ষেত্রে সেনাকে কিন্তু বেশ কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে অভিযান চলছে, জঙ্গিদের একদম যে জঙ্গি লুকিয়ে রয়েছে তাদেরকে শিক্ষকের উপরে ফেলা হবে বলে রাষ্ট্রীয় রাইফেলসের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ। এবার ঠান্ডার খবর দেব, কারণ রেকর্ড পতন হয়েছে কলকাতার তাপমাত্রা। তাছাড়া গোটা রাজ্য জুড়েই প্রবল ঠান্ডা, ঘন কুয়াশার ঘেরাটোপের মধ্যেও নানান বিপত্তি হচ্ছে। ট্রেন চলাচল বা বিমান উড়ানের ক্ষেত্রেও বিপত্তি হচ্ছে। আর তার মধ্যেই আপনাদের আমরা জানাবো যে কলকাতায় শীতলতম দিন আজ 12.6 ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা। আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও 9-10-এর কাছে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আমাদের সঙ্গে সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এবং বলা হচ্ছে যে হয়তো মানে নতুন বছর শুরু হবে, তাপমাত্রা একটু বাড়বে। আপাতত এই ঠান্ডা কতদিন থাকছে? যদি তাপমাত্রা বাড়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, সেটা কতটা ছুতে পারে? দেখো, আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে চলতি মরশুমের সবথেকে শীতলতম দিন অর্থাৎ তাপমাত্রার পারদ গতকাল রাতে 12.6 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে, এবং আগামীকালও কিন্তু অর্থাৎ বর্ষ শেষ, এই 2025-এর যে একেবারে শেষ দিন, সেই দিনটাতেও কিন্তু এই চলতি মরশুমের যে শীতলতম শীতের যে দাপট সেটা থাকবে। তবে তার পরবর্তীতে অর্থাৎ নতুন বছরের শুরুটা হয়তো কিছুটা তাপমাত্রার পারদ বাড়তে পারে, অর্থাৎ উষ্ণ বর্ষবরণ হলেও তারপরে আবারও কিন্তু
শীতের যে দ্বিতীয় ইনিংস সেই ইনিংস শুরু হবে এবং সেক্ষেত্রে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি যে 1 জানুয়ারি থেকে 4 তারিখ পর্যন্ত কিছুটা তাপমাত্রার পারদ বাড়লেও আবার 5 তারিখ থেকে কিন্তু শীতের যে দ্বিতীয় ইনিংস সেই দ্বিতীয় ইনিংস শুরু হবে এবং সেক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এবং চলতি মরশুমের এই আজকের দিনটাকে সবথেকে যে শীতলতম দিন বলা হচ্ছে, সেক্ষেত্রে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, উত্তরবঙ্গের কালিম্পংয়ে যেখানে তাপমাত্রার পারদ 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, সেখানে পুরুলিয়া এবং বীরভূমের দিকে যদি তাকানো যায়, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আমরা জানতে পারছি যে তাপমাত্রার পারদ যথাক্রমে 7.2 ডিগ্রি, এমনকি শ্রীনিকেতনে 7.3 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ শীতের এই প্রথম ইনিংস প্রায় গত 14ই ডিসেম্বর থেকে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু একটানা চলছে। মাঝে 2-1 দিন 14 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও এই 12.6, 7, 8 ডিগ্রির কাছাকাছি কিন্তু মূলত তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে। অর্থাৎ শীতের যে কামড় সেটা কিন্তু ঠান্ডা সহজে যাবে না। আমরা ঠান্ডার জন্য হাপিত্তেশ করেছি বেশ কয়েক বছর, কিন্তু এবার ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। আপনাদের একটু জেলাওয়ারি তাপমাত্রা বলি। বাঁকুড়া 8.9, কালিম্পং 10, 9 ডিগ্রি বর্ধমান আসানসোলের তাপমাত্রা, আলিপুরে পারদ 8 ডিগ্রি, 4.4 দার্জিলিংয়ে, আর সিকিম দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে, বরফ পড়তে পারে পূর্ব এবং উত্তর সিকিম, সান্দাকফু, ফালুটে।